দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। আমরা বলছিলাম আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট নিয়ে, এবং সেই আলোচনা করতে আমাদের সাথে আছেন এম এম কায়সার। এবং চাইলে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এম এম কায়সার, যদি শুরুতে বলি যে গতকাল কিন্তু একটা ঘোষণা আসলো যে অদম্য টি-20 টুর্নামেন্ট, আমরা যদি বলি যে বিশ্বকাপের যে অপূর্ণতা সেটা ঘোচাতেই আসলে বিসিবির এই উদ্যোগ, কিভাবে দেখছেন এটাকে? না, বিশ্বকাপের অপূর্ণতা এই ঘরোয়া টুর্নামেন্ট ঘোচাবে সেটা তো হতে পারে না। তবে যে কোনো খেলাকে আমি সাপোর্ট করি, এবং এটা যে ক্রিকেট বোর্ড যে ব্যবস্থাটুকু নিয়েছে ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য, আমি মনে করি যে এটা ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নেই। কারণ ক্রিকেটাররা খেলার মধ্যে থাকলে আপনি তাদের স্কিলটা ডেভেলপ করার একটা সুযোগ তাদের মধ্যে থাকে, এনহ্যান্স করার একটা সুযোগ তাদের মধ্যে থাকে। এবং আমি শুধু একটাই আশা করব, সেটা হলো যে তিনটি দল খেলছে এবং 3 দিন ধরে যে টুর্নামেন্টটা হবে সেটা যেন একটা কম্পিটিটিভ হয়, সেটা যেন আপনি পক্ষের যাতে না হয়, বা একতরফাভাবে কোনো ম্যাচ যাতে না হয়। এবং টিমটাও সেরকমভাবে সাজানো হয়েছে। আমরা দেখলাম যে এখানে এক অর্থে আপনি সিনিয়র জুনিয়র, এবং এক অর্থে ওই ভালোই টিম হয়েছে, কোনো সন্দেহ নেই। তবে বিষয়টা হলো নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে সেরকমভাবে। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন যিনি লিটন দাস, তিনিও একটা দলের ক্যাপ্টেন্সি করবেন। আমাদের টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনিও করবেন। এবং এর আগে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আমরা যার নেতৃত্বে জিতেছিলাম, আকবর আলী, তিনিও একটা দলের ক্যাপ্টেন্সি করছেন। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এটা ভেরি গুড, পজিটিভ একটা সাইন। এবং 45 জন ক্রিকেটার খুব সম্ভবত খেলবেন এটার মধ্যে। বাট একটা জিনিস আমি সবসময়, যেটা একটু আগে বললাম, যে ক্রিকেটাররা খেলার মধ্যে থাকলে সেটা আমি মনে করি যে ভালো, এবং সেটা যত বেশি হবে তত ভালো হবে। নিজেদের পারফরমেন্সটা বা দুর্বলতা কোথায় সেটা তারা ঢেলে সাজানোর একটা সুযোগটুকু পাবেন। এবং সর্বশেষ যে বিপিএল শেষ হয়েছে, এই বিপিএলে যারা ভালো পারফর্ম করতে পারেনি, যাদের দুঃখটা কিছুটা হয়তো রয়ে গিয়েছিল, তারা এই 3টি যে আপনার ম্যাচ পাবেন, এই ম্যাচের মধ্যে থেকে তারা হয়তো সেই কষ্টটুকু কাটিয়ে নিতে পারবেন। এবং সার্বিক অর্থে যদি আপনি এটা একটু অন্য দৃষ্টিতে বিশ্লেষণ করেন, তাহলে এই টুর্নামেন্টের আয়োজন বিসিবি কেন করেছে? বিসিবি করেছে মূলত দুটো কারণে। একটা হলো যে ক্রিকেটাররা যাতে খেলার মধ্যে থাকতে পারেন, বিশ্বকাপের, যেভাবে আপনি বললেন যে বিশ্বকাপের অপূর্ণতা এই টুর্নামেন্টের মধ্যে থেকে দূর করতে পারবেন, সেটা হয়তো হবে না, কিন্তু একটা অপূর্ণতা ঘুচবে, সেটি হলো যে তারা বিশ্বকাপ খেলে যে আর্থিক, আপনি আমরা বলতে পারি যে ক্রিকেটারদের আর্থিক আর হচ্ছে মানে ক্রিকেট প্রেমীদের মনের খোরাক দুটোই হতে পারে। ক্রিকেট প্রেমীদের মনের খোরাক যদি মেটাতে চায় ক্রিকেট বোর্ড, তাহলে স্টেডিয়ামে প্রবেশটা সেরকমভাবে স্বাচ্ছন্দ্যে করতে হবে, ভালোভাবে করতে হবে। এবং দর্শক যদি এখানে আসতে পারে, তাহলে আমার মনে হয় যে সেই চাহিদারও তাদের পূরণটা হবে। আর ক্রিকেটাররা আর্থিকভাবে কিছুটা আপনার বিশ্বকাপ না খেলার কারণে যে ক্ষতিগ্রস্ত তারা হয়েছিলেন, সেটা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। তবে সার্বিকভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে বিশ্বকাপের না খেলার অপূর্ণতার সঙ্গে আমি মনে করি না যে এই ধরনের কোনো আপনার ঘরোয়া ক্রিকেটের আয়োজন করে সেই অপূর্ণতাটা আপনি পুরোপুরি দূর করতে পারবেন। তারপরও একটা শব্দ বলা যেতে পারে, মন্দের ভালো। এবং জনপ্রিয়তার যদি বলি যে দর্শক টানতে প্রতিদিন ম্যাচের আগে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং একই সাথে যদি বলি, আপনি বললেন যে ক্রিকেটারদের যে মনের খোরাক, যদি বলি যে বিশ্বকাপে খেলার যে অপ্রাপ্তি, সেই জিনিসটা কি একেবারেই মানে পূর্ণতা পাবে না এই টুর্নামেন্টের মধ্যে? না, দেখুন, আপনি দর্শক টানার জন্য যে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি কিন্তু এই ধারণার পক্ষে নই। আমি একটু ছাঁচাচোলাভাবেই বলি। কারণটা হলো যে আপনি ক্রিকেট ইটসেলফে বিনোদন। আপনি ক্রিকেট খেলতে গিয়ে আপনি নিশ্চয়ই গানের অনুষ্ঠান বা কারো নাচানাচি বা কোনো আপনি বলিউডের কোনো গানে নাচের আয়োজন করে সেই ক্রিকেটের আনন্দটুকু এনে দিতে পারবেন না। আপনি যদি ক্রিকেট ম্যাচটা ভালো হয়ে থাকে, ক্রিকেট ম্যাচটা যদি আনন্দের হয়ে থাকে, তাহলে আমরা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত টেস্ট ম্যাচ কেন দেখি? কারণটা হলো যে সেখানে তো আমরা ফাঁকে ফাঁকে তো নিশ্চয়ই কোনো বলিউডের গানও শুনি না, বা আনন্দ সঙ্গীতও সেখানে শোনানো হয় না। বিষয়টা হলো যে ম্যাচটা কম্পিটিটিভ হতে হবে, এবং সেই আনন্দটুকু যদি ঠিকমতো থাকে, তাহলে ক্রিকেট ইটসেলফ আপনি বড় বিনোদন। এটার জন্য আপনার আনুষঙ্গিকতা, এই বিনোদনকে আপনি আরও তুঙ্গে তোলার জন্য আপনার গানের অনুষ্ঠান করতে হবে, নাচের অনুষ্ঠান করতে হবে। আই ডোন্ট বিলিভ ইট। আমি এটা মনে করি না। এটা অনেক পুরনো ধ্যান ধারণা। এবং আমরা যেহেতু আপনি সামনে বাড়ছি বা সামনে বাড়ার চিন্তাটা করছি বা কথা বলছি, আমরা নতুন বাংলাদেশ, নতুন সব কিছু করে তৈরি করব, তো আমি মনে করি যে এই ধরনের নতুন কনসেপ্টটাও আনা উচিত, যে ক্রিকেটের সঙ্গে শুধুমাত্র আপনার ক্রিকেটই থাকা উচিত। এটা আপনি এই মাঝখানে ব্রেকে আপনি ক্রিকেটের অন্য আয়োজন করতে পারেন, আপনি বাচ্চাদের ক্রিকেটের আয়োজন করতে পারেন। নট নেসেসারি যে এটার জন্য আপনাকে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে। আমি কিন্তু গানের পক্ষে না, আমি কিন্তু গানের মানুষ, আমি নিজে প্রতিদিন গান শুনি। কিন্তু বিষয়টা হলো যে আপনি ক্রিকেটকে বিনোদনের কেন্দ্র পরিণত করার জন্য আপনি আরেকটা বিনোদনের আশ্রয় নেওয়ার, আমি মনে করি না যে এটাতে খুব বড় কোনো কিছু, আপনার উইটি কোনো কিছু রয়েছে বা খুব বড় কোনো ইন্টেলিজেন্সি রয়েছে। ক্রিকেট যদি ভালো হয়ে থাকে মাঠের মধ্যে, তাহলে সেই ক্রিকেট দেখতেই মানুষজন ভিড় করবে, মানুষজন আনন্দে আসবে। আপনি যখন একটা বিপিএলের যখন একটা টিকিট খেলা দেখতে যেতেন, বা যে কোনো একটা ঘরোয়া আসরের খেলা, আমরা মোহামেডান আবাহনীর ম্যাচ যখন দেখতে যেতাম, তখন কি মাঠে ভাবতাম যে এখানে বোধহয় বলিউড সিনেমার গান হবে, অথবা নায়ক নায়িকারা নাচবেন, অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে? নট নেসেসারি, সেটা না।
ক্রিকেটটাই আসল জিনিস। তো ফোকাসটা সেদিকে থাকলে আমার মনে হয় যে আরও বেটারটা হতো। আর আপনি যেটা বললেন যে বিশ্বকাপে না খেলার কারণে ক্রিকেটাররা যেরকমভাবে একটু দুঃখ পাবেন, কষ্ট পাবেন, সেই অপূর্ণতা থেকেই যাবে। সেই অপূর্ণতা শুধু ক্রিকেটারদের না, আমি মনে করি যে এই টুর্নামেন্ট কভার করার জন্য যারা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন সেই সাংবাদিকদের, তাদের অপূর্ণতাটা কিছুটা অবশ্যই থাকবে। এবং কাছে আমরা যদি গতকালকে দেখি যে সাংবাদিকদের জন্য মিরপুরে প্রবাসীদের সীমিত করা হয়েছে, এটা কেন? আপনার কাছে কি মনে হয়? আমরা কি তারা কি একটু চাপে আছে, এরকম কিছু, যে ক্রিকেট বোর্ড একটু চাপে আছে? আমি মনে করি ইটস এ ব্যাড জেস্টার ফ্রম ক্রিকেট বোর্ড, টোটালি একটা ব্যাড জেস্টার, এবং এটা অশোভন একটা সিদ্ধান্ত। কারণ হলো যে তাহলে কি এতদিন ক্রিকেট বোর্ড অনিরাপদ ছিল? এতদিন কি ক্রিকেট বোর্ডে আপনি বড় কোনো ঘটনা ঘটেছে? মূল বিষয়টা হলো, আমি কালকে খুব মনোযোগ সহকারে পুরো নোটিশটা পড়েছি। এখানে যে শুধুমাত্র সাংবাদিকদের কথা লেখা রয়েছে, মিডিয়ার কর্মীদের কথা লেখা রয়েছে, তা কিন্তু না। অল পারসনসকে বলা হয়েছে যে তারা ক্রিকেট বোর্ডে যদি আপনার ক্রিকেট বোর্ড তাদেরকে আমন্ত্রণ না করে এবং ক্রিকেট মাঠে যদি খেলা না থাকে, তাহলে এখানে তারা আসতে পারবেন না। তো অল পারসনস বলতে তো আপনি ক্রিকেটারদেরকেও বুঝিয়েছেন। এই যে কোনো ক্রিকেটার, ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটার তাহলে কি ক্রিকেট বোর্ডে প্রবেশ করতে পারবেন না? ক্রিকেট বোর্ড কি এমন জাদুঘর হয়ে রয়েছে যে ক্রিকেট বোর্ডে প্রবেশের জন্য আপনাকে 3 স্তরের নিরাপত্তা পার করতে হবে? আপনি করেন, নিরাপত্তার জন্য আপনি 4 স্তরের নিরাপত্তা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি প্রবেশের অনুমতি দেবেন না কেন? এখানে আমার যে কোনো একজন ক্রিকেট বোর্ডের একটা কর্মকর্তার সাথে বা যে ক্রিকেট বোর্ডের এক ডিরেক্টরের সাথে একটা আলোচনা হতেই পারে, বা একটা নিউজের জন্য আমি যেতেই পারি সাংবাদিক হিসাবে। আমি যখন সচিবালয় যেতে পারি, তাহলে ক্রিকেট বোর্ডে যেতে পারবো না কেন? সচিবালয়ের চেয়ে কি বড় গুরুত্বপূর্ণ জায়গা হয়ে গেল ক্রিকেট বোর্ড? ক্রিকেট বোর্ড কি পয়েন্ট ইনস্টলেশনের জায়গা? ক্রিকেট বোর্ড কি ক্যান্টনমেন্ট যে আপনি এখানে ঢুকতে পারবেন না? সো এটা করেছেন কেন? এটা করেছেন ক্রিকেট বোর্ডে। আপনি দেখবেন যে সর্বসাম্প্রতিক ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বা পরিচালকরা যে বাজে মন্তব্য করেছেন, সেই বাজে মন্তব্যের কারণে তারা যে ট্রলের শিকার হয়েছেন, এবং শুধু সামাজিকভাবে আপনার মিডিয়া না, বিভিন্ন জায়গায় তারা যেরকমভাবে অপদস্থ হয়েছেন, আমি মনে করি যে সেই অপদস্থের একটা জবাব বা অপমানের বদলা নেওয়ার জন্য তারা এই বাজে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে ক্রিকেট বোর্ডে নতুন করে নিরাপত্তার নামে তালা ঝুলিয়েছেন। বাট আমার বিশ্বাস, আমি এই ধরনের অনেক তালা দেখেছি সাংবাদিক হিসাবে, 30 বছরের জার্নালিজমে আমি অনেক তালা দেখেছি, কোনো তালায় কিন্তু টেকে নেই। এবং এই পরিচালকরা যে এই তালা ঝুলিয়েছেন, এই তালাটুকু থাকবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ এই নির্বাচন, এই বোর্ড যে কায়দায় নির্বাচিত হয়েছে, আমি মনে করি যে সেখানেই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। যে কায়দায় তারা নির্বাচিত হয় সেটাকে নির্বাচন বলাটা হাস্যকর একটা বিষয় হবে। কোনো মতেই সেটা নির্বাচন হয়নি। নির্বাচন হয়েছে শুধুমাত্র একটা পোস্টে, সেটা হলো যে খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পল। এই পোস্টে বাদ বাকি যে নির্বাচন হয়েছে সেটাকে কোনো মতে নির্বাচন হয়, সেটা ছক সাজানো নির্বাচন। এবং আপনি দেখেছেন যে এই নির্বাচন থেকে বোর্ড থেকে অলরেডি একজন পরিচালক পদত্যাগ করেছেন। সো তাদের গোড়ায় দুর্বলতা রয়েছে। তারা নির্বাচিত হয়ে এসেছেন, যে কায়দায় নির্বাচিত হয়ে এসেছেন সেটাকে কোনো মতেই আপনি পারফেক্ট নির্বাচন কোনো কিছু বলতে পারবেন না। এটা ছক সাজানো একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে তারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা বোর্ডে বসেছেন, বাট দে ডিড নট গেট রেসপেক্ট। আমি মনে করি যে এই পরিচালকরা যে কায়দায় নির্বাচিত হয়ে এসেছেন, তারা চেয়ারে বসতে পারছেন, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম পরিচালকরা রেসপেক্টটুকু পাবেন না। এবং আপনি যদি আমার কাছে এক কথা জিজ্ঞেস করেন, তা আমি বলবো গত 5 মাসে এই ক্রিকেট বোর্ড যেভাবে চলেছে, তাতে এটা স্পষ্টত প্রমাণিত যে 25 জন ক্রিকেট বোর্ডের যে পরিচালক রয়েছেন, সেই 25 জনের মধ্যে 4-5 জন বাদে বাদ বাকি সবাই কিন্তু অযোগ্য। তারা ক্রিকেট কিভাবে এগিয়ে নিতে হবে বা ক্রিকেটের উন্নতি কিভাবে করতে হবে সেই দিকে না গিয়ে তারা খুঁজে বেড়াচ্ছেন আগে যে আগের বোর্ড কি করেছিল, সামনের বোর্ড কি করবে সেটা চিন্তা না করে আগের বোর্ড কি করেছিল, কার দুর্নীতি কিভাবে ধরতে হবে, কাকে কিভাবে অপদস্থ করতে হবে, ক্রিকেটাররা ডাব কেন এত বেশি খান, ক্রিকেটারদের পিছনে এত টাকা কেন খরচ হয়ে যাবে, সেই হিসাব করতে শুরু করেছেন। এক পরিচালককে দেখলাম, আরে ভাই, এই টাকা কি আপনি এনেছেন? আপনার পরিবারের টাকা এটা, আপনার ব্যবসায়িক টাকা এটা তো ক্রিকেটারদের টাকা। ক্রিকেটাররা খেলে বলেই কিন্তু ক্রিকেট বোর্ড আজকে এই 1300 কোটি টাকা পেয়েছে। এটা সবার আগে ক্রিকেট বোর্ডের এই পরিচালক যারা রয়েছেন তাদের মাথায় এই জিনিসটা ঢুকতে হবে। কিন্তু তারা এখানে যে কায়দায় নির্বাচিত হয়ে এসে তারা মনে করেছেন যে আমরা বোধহয় এটার জমিদার হয়ে গেছি, এই পুরা সিন্ধুকের মালিক বোধহয় আমরা এখন যেভাবে খরচ করব বা যাকে যেরকমভাবে অপমানিত করব, তাকে সেই অপমানের দায়ভারটা নিতে হবে। রং, এটা কোনোদিনই এটা হওয়া উচিত না। আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা, এবং ক্রিকেটারদেরকে বাদ দিয়ে আপনি অন্য কোনো জায়গায় যদি সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত বেশি দিন টিকবে না। ঠিক একই রকমভাবে এবং ক্রিকেট বোর্ড যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই যে তালা ঝুলিয়েছে, নিরাপত্তার নামে তালা ঝুলিয়েছে, এই তালাটা ঝুলিয়েছে তারা কিন্তু এক অর্থে মিডিয়াকে একটা প্রতিপক্ষ হিসেবে তৈরি করেছে। আরে ভাই, তারা কি জবাবদিহিতাকে ভয় পাচ্ছে এরকম কিছু? নিশ্চয়ই তাই। আমি তো সেই কারণে বললাম যে ক্রিকেট বোর্ডের ওই বিল্ডিং এ কি এমন গোপনীয় কিছু রয়েছে যে এখানে সাংবাদিকরা প্রবেশাধিকার পাবেন না, বা এখানে আমি সাংবাদিক হিসেবে ঢুকতে পারবো না, আগে থাকতে হবে। ক্রিকেট বোর্ডে নিউজ করার জন্য আমি তো মনে করি যে ক্রিকেট বোর্ডে নিউজ করার জন্য সাংবাদিকদের তাহলে আর ভিতরে ঢোকার প্রয়োজন নেই, বাইরে থেকে কিন্তু অনেক নিউজ করা যেতে পারে। এই পরিচালকরা কে কি করেছেন সেটা হিসাবটাকেও সেরকম ভাবে আনা যেতে পারে, এবং এখন আরো বেশি হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি কোনো কিছু মানে মুখ চেপে বন্ধ করতে পারবেন না, এবং কখনোই আপনি
যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনাটাকে আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। আপনি কোনো অভিযোগ উঠলে সেই অভিযোগের আপনি জবাবটুকু দিবেন, সেই অভিযোগের তদন্ত করবেন। আপনি কি এখন পর্যন্ত তদন্তের জন্য বলা হয়েছিল যে 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে তদন্ত করা হবে নারী ক্রিকেটারদের বিরুদ্ধে যে আপনার যৌন হয়রানির অভিযোগ উঠেছিল, সেটা 2 মাস পেরিয়ে গিয়েছে, এখন পর্যন্ত সেটার কিন্তু কোনো খবর নেই। তো ক্রিকেট বোর্ডের যে কাজটুকু বা ক্রিকেট বোর্ডের যে দায়বদ্ধতা, সেটা না করে আপনি সেটা যদি লুকোছাপা করতে চান, তাহলে আপনি কখনোই কিন্তু এই নিরাপত্তার নামে তালা ঝুলিয়ে বাঁচতে পারবেন না। এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটা অচিরেই এই সিদ্ধান্ত থেকে তারা বেরিয়ে আসবে, কারণ ইটস আ রং ডিসিশন। এবং একই সাথে যেই এই পুরো ব্যাপারটা নিয়ে যদি বলি যে ভবিষ্যতে আমরা যে ক্রিকেট খেলা হচ্ছে বা ক্রিকেটের উন্নয়নে যে কাজ করার বিষয়টা, সেটা কি বাধাগ্রস্ত হচ্ছে কিনা? অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে, যেটি বললাম। আপনি গত অক্টোবরের 17 তারিখ থেকে আপনি আজকের ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত যদি ক্রিকেট বোর্ডের এই পরিচালকদের আপনি একটা রিপোর্ট তৈরি করেন, আপনি রিপোর্ট তৈরি করে দেখেন তো এই 25 জন ক্রিকেটারের মধ্যে কার কি পারফরমেন্স করেছেন। ম্যাক্সিমাম কিন্তু আজে বাজে কথা বলে নিজেদেরকে বিতর্কিত করেছেন, এবং কিছু নির্বাচক যারা এই আপনার পরিচালক যারা রয়েছেন, তারা অ্যাটেনশন সিকারের মতো কাজ করেছেন। তারা এক অর্থে কিন্তু অ্যাক্টিভিস্ট হিসেবে মানে দায়িত্বটুকু পালন করছেন। তারা কর্মকর্তা বা পরিচালকদের যে কাজ, সেই কাজটুকু তারা করছেন না বা পারছেন না। পারবেন কোত্থেকে? সেটি বললাম আমি, যে 25 জন বোর্ড পরিচালকের মধ্যে 5-6 জন ছাড়া বাদবাকি কেউ কিন্তু আপনি ক্রিকেটের সঙ্গে তেমনভাবে সংশ্লিষ্ট ছিলেন না। এখানে এসেছেন গত ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ, তার প্রচ্ছন্ন ছায়ায় আমি মনে করি যে নির্বাচনটা হয়েছে, এবং তার পরিচিত লোকজনদেরকে এখানে এনে তিনি এক অর্থে এখানে আশ্রয় দিয়েছেন। এবং আমাদের সাথে আরিফ যোগ দিয়েছেন মিরপুর থেকে। আমরা তার কাছ থেকে, আপনারা জানেন যে ক্যাম্প শুরু হয়েছে, একটু তার কাছ থেকে জানতে চাই যে সব শেষ খবর। আরিফ, আমরা জানি যে আজকে ক্যাম্প শুরু হচ্ছে, এবং মানে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি আসলে মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পেরেছেন কিনা, নাকি এম কায়সার ভাই রাস্তায় দাঁড়ায় থাকতে হচ্ছে? এবং সবশেষ কি খবর আছে এবং কতজন যোগ দিয়েছে এই ক্যাম্পে, সেটা আমাদের একটু জানাবেন। ক্রিকেটারদের বর্তমান সময়ের যে প্রস্তুতি, সেটা হতে পারতো বিশ্বকাপ কেন্দ্রিক, তবে তা হচ্ছে না। যে অদম্য টি-20 কাপ, সেটাকে ঘিরে ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 11টা থেকে শুরু হয়েছে এই ফিটনেস টেস্ট, এবং শুরুতে যেটা ছিল যে একটা স্প্রিন্ট টেস্ট হয়েছে, সেখানে ক্রিকেটারদের স্পিডটা টেস্ট করা হয়েছে, এবং তারপরে আমরা যেটা দেখলাম যে 3 ধাপে, মানে 3টা গ্রুপ করে 400 মিটার করে, মোট 1600 মিটার বলা চলে, যে তারা একটা রানিং সেশন করেছেন। তার মধ্যে দিয়ে তাদের ফিটনেসটা যাচাই করা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি যে নাহিদ রানা, তারপরে হচ্ছে মেহেদি মিরাজ, এবং আরেকজনের কথা বলতে হয়, তিনি হচ্ছেন তানজিম সাকিব। তারা বেশ ভালো করেছেন, এবং পুরো সেশনেই তাদের যে সামনে থাকার প্রবণতা, সেটা আমরা দেখেছি। তবে সেটা দিয়ে তো আসলে হয় না, বা যারা রয়েছেন পুরো ক্রিকেটারদের, তাদের আমরা এক্স্যাক্ট নাম্বারটা জানতে চেয়েছিলাম। সেখান থেকে যেটা হয়েছে যে এখন পর্যন্ত কে কত সেকেন্ডে বা কত মিনিটে যে পুরো ল্যাপটা অতিক্রম করেছে, সেটা জানানো হয়নি। আরেকটা বিষয় আপনারা সবাই জানেন, কিংবা এম কায়সার ভাই তিনিও আছেন, তিনিও হয়তো অবগত আছেন, যে ক্রিকেট বোর্ডে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে কিন্তু এক ধরনের বিধিনিষেধ দিয়েছে, অর্থাৎ বিসিবি যদি চায় সেক্ষেত্রে প্রবেশ করতে পারবে। আজকে আমরা যখন ক্যাম্পের কথা শুনেছিলাম সকাল 10টায় আসি, তখন কিন্তু মিরপুর স্টেডিয়ামের গেট বন্ধ রাখা হয়, এবং পরবর্তীতে 11টায় এই গেটটা খোলা দেওয়া হয়, এবং 11টা থেকে 12টা 45 পর্যন্ত এখানে সাংবাদিকরা অবস্থান করতে পারবেন, এবং এরপরই বেড়ে যেতে হবে। 11টা 45 বোধহয় এখন বাজে। এই মুহূর্তে খুব তাড়াহুড়া করে আমার আসলে আপনাদের সঙ্গে কথাবার্তা শেষ করতে হচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কায়সার ভাই, আপনি শুনছিলেন, আমরা এই নিয়ে আরো আলোচনা করবো, তো আমাদের একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, নিশ্চিত ছোট্ট একটা বিরতি। দর্শক, আপনারা দেখছিলেন ক্লেমন বিয়ন্দাকালী। আমরা কথা বলছিলাম বিশ্বকাপের অপূর্ণতা, অদম্য টি-20 নিয়ে। তবে আমরা এই মুহূর্তে চলে যেতে হচ্ছে শেরপুরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে মামলা হবে, নিরীহ কোনো মানুষের বিরুদ্ধে মামলা হবে না। আমাদের মামলায় শত শত আসামি নাই, আর হাজার হাজার মামলাও আমরা করি নাই। এই ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে সর্বমোট মামলা আমরা করেছি 1200। এর মাঝে 8টা মামলা আছে, প্রত্যেক মামলায় আসামি মাত্র 1 জন করে। আমরা দ্বিতীয় কোনো ব্যক্তিকে অপরাধী পাইনি, দ্বিতীয় ব্যক্তির নাম লিখবো কিভাবে? আমরা এটা করব না, আমরা এটা করি না।
কিন্তু অনেকে হাজার হাজার মানুষ দিয়ে মামলা করেছেন, তারপরে তাদের কাছ থেকে অনেক কিছু তারা গ্রহণ করেছেন। এই সবগুলো হারাম, এই সব হারাম। একটা নিরীহ মানুষকেও কষ্ট দেওয়ার কোনো অধিকার অন্য কোনো মানুষের নেই। আমরা এই কাজ করি নাই। এত কষ্ট বুকে চেপে কেন আমরা এগুলা করলাম না? কারণ আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, কারণ আমরা দেশকে ভালোবাসি, কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা সেই ভালোবাসার সম্মানের দেশটা করতে চাই। দুঃখজনক, এই ভালোবাসার সম্মানের জায়গাটা তৈরি করতে গিয়ে নির্বাচন আমাদের সামনে। একদিনে দুটি নির্বাচন, গণভোট, সাধারণ নির্বাচন। আপনাদের পার্শ্ববর্তী শ্রীবর্দী উপজেলা, ঝিনাইগাতি উপজেলা, এই দুইটা নিয়ে আপনাদের 3 নম্বর আসন। সেই আসনে প্রশাসনের পক্ষ থেকে একটা সভা আহ্বান করা হয়েছে। প্রার্থীরা দলীয়ভাবে স্থানীয় ইশতেহার সেখানে প্রকাশ করবে। কেন্দ্রীয় ইশতেহার তো করবো কেন্দ্রীয় সঙ্গে। এখানে বসা, পজিশন, কে সামনে কে পিছনে, এইটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে দেওয়া হবে। আরো 3 জন মানুষকে মৃত্যুর দ্বারে পৌঁছে দেওয়া হবে। তারা এখন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা জানি না তাদের কিসমতে কি হবে। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ যেন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবুল করে তাদেরকে যেন সুস্থতার নিয়ামত ফিরিয়ে দেয়, তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে। আফসোস, দর্শক, আপনারা দেখছিলেন নির্বাচনী প্রচারণায় কথা বলছিলেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে। সেই জায়গায় একবারে আমাদের শেষ সময় আমরা একটু জানতে চাই যে আপনি নিরাপত্তার কথা বলছিলাম, যে আসলে এই যে টাকা দিচ্ছে ক্রিকেটে এবং একই সাথে এই টুর্নামেন্টে টাকা খরচ করছে, সেটাও তো বিসিবি থেকেই খরচ করছে। এবং একই সাথে যদি বলি যে অযৌক্তিক সিদ্ধান্ত সাংবাদিকদের মানে প্রবেশাধিকারে, এই জায়গাটা কি তারা একটু হলেও পিছপা হবে কিনা? না দেখুন, আপনি পিছপা হওয়া উচিত। আমি মনে করি সিদ্ধান্তটা চেঞ্জ করা উচিত। কারণটা হলো যে আপনি মিডিয়াকে প্রতিপক্ষ বানানোর কোনো কিছু নেই। মিডিয়াও কিন্তু আপনি ক্রিকেটের স্টেক হোল্ডার। আপনি সবাই ক্রিকেটের ভালো চায়, দেশের ক্রিকেটের মন্দ চায়, এটা আমি মনে প্রাণে কখনোই বিশ্বাস করি না যে কেউ দেশের ক্রিকেটের মন্দ চায়। মিডিয়াও মন্দ চায় না। হ্যাঁ, আপনি এমন হতে পারে যে ধরেন আপনি এখানে অনেক কিছু আপনার বিরুদ্ধে যেতে পারে, সমালোচনা আপনি হয়তো গলদ করতে পারছেন না, তখন মনে হচ্ছে যে আপনি যে এটা আপনি সহ্য করবেন না। তো সমালোচনাও আপনাকে সহ্য করতে হবে। এবং সেই সঙ্গে মনে রাখতে হবে যে মিডিয়াও আপনার ক্রিকেটের একটা পার্ট এবং বড় অংশ। সেটা আপনি কথায় কথায় বলেন, কিন্তু সেটা প্রমাণ করার দায়িত্ব আমি মনে করি ক্রিকেট বোর্ডের। অসংখ্য ধন্যবাদ ইমাম কায়সার। দর্শক শুনছিলেন, আসলে আমরাও চাই যে ক্রিকেটটা এগিয়ে যাক। আজকে শেষ করছি এখানেই। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।